সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে সকলকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশন নিয়মিত আয়োজন নিটোলটার টেবিল টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মঞ্জুরুল ইসলাম। আজকে দেশের সবশেষ সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবার জন্য দুজন অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। চলুন পরিচিত হই। আমাদের সাথে আছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, সাবেক মন্ত্রী, বাংলাদেশের সাম্যবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। দাদা, স্বাগত আপনাকে। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় সাংবাদিক, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত। দাদা, স্বাগত আপনাকেও। আমরা অনুষ্ঠান শুরু করছি যেই সময়টা আজকে জাতির জনক বঙ্গবন্ধুর স্মরণে 40 দিন ব্যাপী যে শোক সপ্তাহ থেকে আমরা প্রথমে মাস, এরপরে 40 দিনের একটি কর্মসূচি ছিল, তার শেষ দিন বার্ষিকী শাহাদাত বার্ষিকী, এবং এটাও 40তম শাহাদাত বার্ষিকী। ফলে দুটি কারণেই উল্লেখযোগ্য। এই বঙ্গবন্ধুকে আমরা নানান কারণে স্মরণ করি। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার জন্য মুক্তিযুদ্ধের আগে থেকে শুরু করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং বাংলাদেশকে সেই পথে নিয়ে যাচ্ছিলেন। আমরা যেই সময় কথা বলছি এখনও আমাদের মধ্যে এক ধরনের সন্দেহের দোলাচল যে সত্যিকার অর্থে বাংলাদেশ অসাম্প্রদায়িক হচ্ছে কিনা। যখন আমরা ধর্মান্ধতার যুদ্ধ দেখি, যখন আমরা দেখি সংখ্যালঘু যারা তাদের সম্পদ এক ধরনের দখল করার মধ্য দিয়ে তাদেরকে এক ধরনের শঙ্কিত করে প্রায় দেশ ত্যাগের মতো পরিস্থিতি করা, মূলত এই সকল আলোচনা আবর্তিত হয় যখন নাকি আমাদের অর্পিত সম্পত্তি আইন অথবা এক সময়কার শত্রু সম্পত্তি আইন যেটি, তার ব্যবহার বা দুর্ব্যবহার, অসৎ ব্যবহার নিয়ে। আজকে আমরা সেই বিষয়টা নিয়ে দাদা কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই বলবেন যে আজকে সেই আমাদের শত্রু সম্পত্তি আইনের এই দিনটি, অর্থাৎ এই 9 সেপ্টেম্বর আমাদের সম্ভবত 50 বছর পূর্তি হচ্ছে। এর প্রেক্ষিতটি যদি একটু জানান, আইনটি কি এবং কেন এই দিনটি ইম্পর্টেন্ট। আমি বলবো যে এই 5 দশক বা 50 বছর এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য না, বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার জন্যই কিন্তু এটা অভিশপ্ত 5 দশক। মানে যন্ত্রণা, কষ্ট, হয়রানির 5 দশক। এটা কোনো উদযাপন করার মতো দিন নয়, বরং এই যাতনা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা চালানোর দিন। 1965 সালের 6 সেপ্টেম্বর ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল। তার 3 দিন পরে 9 সেপ্টেম্বর আইয়ুব খান একটি অধ্যাদেশ জারি করলেন শত্রু সম্পত্তি অধ্যাদেশ হিসেবে। তাতে বলা হলো যে এই দিনে, অর্থাৎ 6 সেপ্টেম্বর, তার 3 দিন আগে থেকেই যারা কোনো কারণে, সেটা যে কোনো কারণ হতে পারে, অসুস্থতা হতে পারে, সেটা বেড়াতে যেতে হতে পারে, তীর্থযাত্রা হতে পারে, ব্যবসায়িক কারণে হতে পারে, যে কোনো কারণে হোক, ভারতে যদি কেউ অবস্থান করে সে শত্রু দেশে ছিল, কাজেই সেও শত্রু। কাজেই তার বাংলাদেশের সম্পত্তি, সেটা ব্যক্তিগত সম্পত্তি হতে পারে, সেটা ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে, কলকারখানা হতে পারে, তার যাবতীয় সম্পত্তি, সে যেহেতু ব্যক্তিটি শত্রু দেশে অবস্থান করছে, কাজেই তার সম্পত্তিটাও শত্রু সম্পত্তি হিসেবে গণ্য হবে এবং সেটা রাষ্ট্রের হেফাজতে চলে আসবে। যুদ্ধ তো 17 দিনে শেষ হয়ে গেল, কিন্তু এই যে কালো অধ্যাদেশ, বিষাক্ত সাপের দংশন, তার যে বিষ, সেই বিষ কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরেও কাটলো না। যুদ্ধের পরে জরুরি আইনের মেয়াদ ছিল 69 সালের ফেব্রুয়ারি পর্যন্ত। 69 গণ অভ্যুত্থানে সেই জরুরি আইন প্রত্যাহার করতে বাধ্য হলো আইয়ুব খান। তারপরেও কিন্তু এই আইন রয়ে গেল। স্বাধীনতার পরেও বঙ্গবন্ধু যেটা বললেন যে তার 40তম মৃত্যুবার্ষিকী, অবশ্যই এই বাংলাদেশ বলা যায় যে 1965 যে 6 সেপ্টেম্বরের যুদ্ধ, সেটার কয়েক মাসের মধ্যেই কিন্তু তিনি 6 দফা কর্মসূচি দিলেন। সেটা কিন্তু যুদ্ধের অভিজ্ঞতা থেকেই, যে তৎকালীন পূর্ব পাকিস্তান বা পূর্ব বাংলা বা আজকের বাংলাদেশ ভূখণ্ড, এইটা যে কোনো বহির্দেশীয় আক্রমণ থেকে অরক্ষিত। কাজে আমরা বলবো যে সেই যে যুদ্ধের পরিণতিতেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হলো। বঙ্গবন্ধু কিন্তু এই আইনটা বাতিল করেছিলেন, অর্পিত সম্পত্তির মোড়কে রয়ে গেলেন। কিন্তু এটা পরবর্তী দশকের দশক সামরিক শাসন একের পর এক এসেছে, তারা এটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে। যেটা আপনি বললেন যে বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সবার জন্য সমান সুযোগের বাংলাদেশ চেয়েছিল। কিন্তু এই আইন দ্বারা আজকে দেখেন বাংলাদেশে 1.5 থেকে 2 কোটি হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়, বৌদ্ধ, খ্রিস্টান তারা রয়েছে। তাদের সম্পত্তির পথে যে কোনো লোক দেখবেন, আপনি একজন
সিলেটের অধিবাসী যে ধর্মেরই হোক, তিনি যদি 50 বছর লন্ডনে বসবাস করেন, তার সম্পত্তি কিন্তু মানে বাংলাদেশে যে মালিকানা পরিবর্তন ঘটবে না, কেউ বাজেয়াপ্ত করবে না। তিনি যদি মৃত্যুবরণ করেন লন্ডনে, তার উত্তরাধিকাররা কিন্তু সেই সম্পত্তি পাবে। সন্তানরা থাকলে সন্তান পাবে, না হয় ধর্মীয় বা সামাজিক আইনে, রাষ্ট্রীয় আইনে কিন্তু নির্দিষ্ট করা আছে যে সম্পত্তি উত্তরাধিকার কিভাবে বন্টন হবে। আজকে এই হিন্দুদের ক্ষেত্রে এটা প্রথমে করেছিল কিন্তু আইনটা সবার জন্য, যে ভারতে অবস্থান করলেই শত্রু, কিন্তু কয়েকদিনের মধ্যে জানিয়ে দেওয়া হলো যে না, শুধুমাত্র হিন্দুদের সম্পত্তির ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে। এবং তার জের দেখেন, আমরা এই দশকের পর দশক বহন করছি। মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে 96 সালের পরে একাধিকবার উদ্যোগ নিয়েছেন এবং একটি নূতন আইন প্রত্যার্পণ, এই সম্পত্তি যেগুলো রাষ্ট্রের হাতে রয়েছে, যেগুলো নানা জায়গায় লিজ দেওয়া হচ্ছে কিংবা জবরদখল করা হচ্ছে, সেগুলো উদ্ধার করা এবং প্রকৃত বৈধ উত্তরাধিকারের কাছে প্রত্যার্পণের জন্য একটি নূতন আইন, আগের আইনটা সংশোধন করেছিলেন, কিন্তু 2001 সালে বিএনপি জামাত ক্ষমতায় এসে সে উদ্যোগ ভণ্ডুল করে দেয়। আবার তিনি 2009 সালে ক্ষমতায় এসে 10 সালের জানুয়ারিতে নূতন করে উদ্যোগ গ্রহণ করেন এবং তারই ধারাবাহিকতায় এখন যথেষ্ট অগ্রগতি হয়েছে। কিন্তু এখনও প্রশাসনের দিক থেকে বাধা রয়ে গেছে, আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে বাধা রয়ে গেছে, সামাজিকভাবে প্রভাবশালী নানা মহল যারা এই সম্পত্তি দখল করেছে। আমরা রাষ্ট্রীয়ভাবে যেমন দেখি যে ভূমিদস্যুরা সাধারণ মানুষের ধর্ম নির্বিশেষে সবাই সম্পত্তি গ্রাস করে, এই ক্ষেত্রে সংখ্যালঘুদের সম্পত্তির উপরে নজর আরও একটি কুচক্রী মহলে রয়েছে এবং তারা এই আইনটি সম্পূর্ণ প্রত্যাহারের পথে বাধা হিসেবে কাজ করছে। আমি এখানটা আবার ফিরে আসবো দাদা, আপনি যেহেতু সরকারের মন্ত্রী পরিষদে ছিলেন, জোটের সাথে আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের কথা বললেন, তার সরকারের উদ্যোগের কথা, তারপরও এই আইনটি মানে যেহেতু এটা স্বীকার করতেই হয় যে সংখ্যালঘু যারা ধর্ম বিশ্বাস করে তারাও বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে, অবদান রেখেছে, প্রতিদিন অবদান রাখছে, এই আইনটি কেন আবারও এই খড়গ হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং কতটা হচ্ছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আজকে যেহেতু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে শোক দিবসের 40তম দিন হিসাবে পালন করা হচ্ছে, সেই জন্য আমি জাতির জনকের প্রতি আবারও শ্রদ্ধা জানাইছি। পাশাপাশি আমি বিশ্ব বিপ্লবের অন্যতম নায়ক, চীন বিপ্লবের রূপকার কমরেড মাও সেতুংয়ের আজকে মৃত্যুবার্ষিকী, ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি দু একটা কথা বলছি। প্রথমত হচ্ছে, একটা দেশের নাগরিক হিসাবে যদি শত্রু সম্পত্তি বা পরবর্তীকালে অর্পিত সম্পত্তি এই আইনের আওতায় একটা নাগরিকত্বের বিভাজন করা হয়, তাহলে এর থেকে নির্মম পরিহাস বোধহয় আর কিছু হতে পারে না। প্রথমত হচ্ছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সঠিকভাবে ওনার আমলেই অর্পিত সম্পত্তি করে এটা থেকে এই কালো আইন বা কালো অধ্যায় থেকে এই সমস্ত যে এফেক্টেড লোকগুলা যারা এই আইনের ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে মুক্তি দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু এটা যে বাংলাদেশের একটা কায়েমি স্বার্থবাদী মহল, তারা বঙ্গবন্ধু মারা যাবার পরে বা শাহাদাত বরণের পরে এরা এটার একটা সুযোগ নিয়ে এটাকে প্রলং করলো, এটাকে আর সুযোগ অর্পিত সম্পত্তিকে বিভিন্ন অজুহাতে এটা আপনার ফ্রিজে রেখে দিল। তারপর অনেকদিন পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর রক্তের সুযোগ্য উত্তরাধিকার এবং আদর্শ উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতা আসলেন ৯৬ সালে, উনি চেষ্টা করলেন, উনি ওনার টেনিউরে ওইটা পারেন নাই। ২০০১ সালে যখন খালেদা জিয়া আসলো, এটা ও গ্যাজেট হয় নাই এই অজুহাতে এটাকে আবার স্থগিত করা হলো। তারপর আসার মাননীয় প্রধানমন্ত্রী যখন আসলেন ২০০৯ সালে ৬ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠন করলেন, উনি এটা প্রথম থেকে এটা উদ্যোগ গ্রহণ করলেন। তবে এখানে যে বিষয়টি হচ্ছে যে ক্রাক্স অফ দ্য প্রবলেম, যারা এই শত্রু সম্পত্তি বা পরবর্তীকালে অর্পিত সম্পত্তি আইনের বেনিফিশিয়ারিজ, তারা কিন্তু সামাজিক শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়
এবং রাষ্ট্রীয় প্রশাসনে এদের দাপট, এদের প্রভাব এত তীব্র যে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা মন্ত্রিসভাতে আনার জন্য বিভিন্ন রকম প্যাস দিয়ে এটা কেবল ডিলে করা 2013 সালের দিকে বা 14 সালে নির্বাচন হওয়ার কথা ছিল, তার আগে কিন্তু যারা কায়েমি স্বার্থবাদী মহল ও জাস্টিস ডিলে জাস্টিস ডিনাইড এটাকে প্রলম্বিত করে, যাতে এই সরকার যদি না আসে তাহলে অন্য সরকার আসলে তো এটা আবার ধামাচাপা ফ্রিজে চলে যাবে, তাহলে আর এটা কতদিন ইয়ে হবে। আর এটাতে কত মর্মান্তিক, কি যাতনা বিষে কবু আসে বিষে ধ্বংসিনী যারে বুঝিবে সে কিসে। অর্থাৎ আমার সম্পত্তি, আমি এই দেশের নাগরিক, কিন্তু একটা ওই এসি ল্যান্ড ডিসি রেভিনিউ বা তহসিলদারের কলমের খোঁচার ফলে আমার সম্পত্তি রাতারাতি শত্রু সম্পত্তি, অর্পিত সম্পত্তি হয়ে গেল, আমার ওই জায়গায় আর অধিকার নাই। এইভাবে যে কত পরিবার বাস্তবিতা থেকে বঞ্চিত হয়ে কোথায় চলে গেছে, ঠিকানাবিহীন হয়ে গেছিল, তারা অনেকে রাষ্ট্রচ্যুত হয়ে গেল। এই মর্মান্তিক বিষয় যারা ভুক্তভোগী না তারা কিন্তু বুঝবে না। তাহলে বিস্তারিত যাবার আগে ছোট করে শুনি, রাষ্ট্র কি দাদা, যেহেতু আপনারা একসময় আপনি সরকারে গিয়ে অভিজ্ঞতা কি, রাষ্ট্র কি এই সংখ্যালঘু সম্প্রদায় এই নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য যথেষ্ট ভূমিকা পালন করছে না? রাষ্ট্র এটা সরকারের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করেছে। রাষ্ট্রর মধ্যে আমাদের শাসনতন্ত্র যেটা ছিল বঙ্গবন্ধু রচিত যে শাসনতন্ত্র, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার, কিন্তু সরকার পরিবর্তনের পরে দেখা গেছে সে সকলের সমান অধিকার কিন্তু আমরা পাইনি। যদিও এটা আছে সংবিধানে লিপিবদ্ধ আছে, কিন্তু বাস্তবে যখন কোর্ট কাছারি আদালত প্রশাসন যেখান থেকে কেস উৎপত্তি, যেখান থেকে কেস নিরসন করা হয়, সেই জায়গার মধ্যে দেখা যাচ্ছে ওই কায়েমি স্বার্থবাদীর হাত এত লম্বা, তারা ওই জায়গাতে তাদের প্রভাব বিস্তার করে এটাকে প্রলম্বিত করেছে। যেমন আপনি দেখেন কিছুদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী অত উষ্মা প্রকাশ করেছেন যে কেন এটা ডিলে করা হচ্ছে, তারপর এটা ফেরত দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক হওয়া সত্ত্বেও ওই যে ভূমি মন্ত্রণালয়ে বা ওই যে এসি ল্যান্ড মার পেছে এই কায়েমি স্বার্থবাদ দল এটাকে প্রলম্বিত করতে চায়, যাতে এই সরকারের টেনিউরের সময়ও এই আইনটা বাস্তব লাভ না করে। আমরা দাদা ফিরে আসবো ছোট্ট একটি বিরতির পরে। আমরা চাই এই আইনটি যাতে কোনোভাবেই কারো স্বার্থের বিরুদ্ধে কাজ করা না যায়, এই বিষয়ে কি করা দরকার শুনবো। দর্শক আমাদের সাথেই থাকুন, ফিরে আসছে শিগগিরই একটি বিরতির পর। দর্শক আরও একবার স্বাগত নিউট্রাল টেবিল টক অনুষ্ঠানে। আমরা শুনছিলাম সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত ও বিশিষ্ট রাজনীতিক জনাব দিলীপ বড়ুয়ার সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাদেশে বসবাস এবং তাদের সম্পত্তির অধিকার নিয়ে কিছু কথা। অজয়, আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি যে অর্পিত সম্পত্তি আইনের সবশেষ পরিস্থিতিটি কি, যেটা দাদা বলার চেষ্টা করলেন যে আমলাতন্ত্রের মার পেছে কখনো কখনো এটাকে ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে সোচ্চার, সে জায়গায় কি করা উচিত সংখ্যালঘু সকল ধর্মের মানুষের সম্পত্তির নিশ্চয়তা বিধানের জন্য? এটা সম্প্রতি মন্ত্রিসভায় এই প্রসঙ্গটা উঠেছিল এবং তখন ভূমি মন্ত্রণালয়ে একটি সংশোধনী এনেছিলেন এবং দেখা গেল যে প্রধানমন্ত্রী তাদের তীব্র আপত্তি করলেন এবং তিনি বললেন যে এতে তো সংখ্যালঘুদের আরও ক্ষতি হবে, আপনারা কেন এই সংশোধনী আনছেন? আমরা চাচ্ছি এই অভিশাপের 5 দশক থেকে বের হয়ে আসতে, আপনারা তো এটাকে আরও টিকিয়ে রাখতে চান। অর্থাৎ বাস্তবতাটা কিন্তু এই জায়গাটায়। আমি 2010 সালে একটি জরিপ করেছিলাম সারা দেশে হিন্দুদের প্রতিনিধি নানাভাবে তাদের মধ্যে, এবং তাতে দেখা যাচ্ছিল যে এই 73% বেশি তারা বলছিল যে এই
অর্পিত সম্পত্তি বা শত্রু সম্পত্তির কারণে তার পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আর একটা প্রশ্ন ছিল যে এই আইনে কি আপনার নিকটাত্মীয় কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তারও উত্তর কিন্তু ছিল 73%-এর বেশি যে আমার নিকটজনরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থাৎ কতটা ব্যাপকতা আর একটু পরিষ্কার করে বলবেন, শত্রু সম্পত্তি আইনটাই কি হুবহু অর্পিত সম্পত্তি আইনে পরিণত হলো? তফাৎটা কি ছিল? তফাৎটা খুব বেশি ছিল না। তফাৎটা ছিল যে বঙ্গবন্ধু এই আইনের যারা বৈধ আইনের কারণে যারা ক্ষতিগ্রস্ত, স্বাধীনতার পরে তাদেরকে সম্পত্তি ফেরত দিতে চেয়েছিলেন, কিন্তু এবং নতুন করে আর কোনো সম্পত্তি এই শত্রু সম্পত্তির তালিকাভুক্ত হবে না সেটা নিশ্চিত করতে চেয়েছে, ব্যাপারেও কিন্তু আইন করেছিলেন, কিন্তু সেটা রক্ষা করা হয় নাই পুরানো তারিখ দেখায়া। এবং করুণ অবস্থা ছিল যে ধরেন দেশের মধ্যেই আছে, কিন্তু ওই তহসিলদার বা এসি ল্যান্ড বা এরকম কেউ লিখে দিল যে শাকিন ভারত, বা বলে দিল যে তিনি ভারত। এমনকি দেখা গেছে ৭১-এ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে যুদ্ধ করে, বা পাকিস্তানি আর্মি তাকে ধরে নিয়ে মেরে ফেলেছে, এমন ব্যক্তিদের সম্পত্তিও কিন্তু শত্রু সম্পত্তি আইনের। আমাদের জানি ভাষা আন্দোলনের নেতা ধীরেন্দ্রনাথ দত্ত, তার সম্পত্তিও ৭১-এ তাকে পাকিস্তান আর্মি মেরে ফেলেছে, তার সম্পত্তিও কিন্তু মুক্তিযুদ্ধের শহীদ, তার সম্পত্তি যে তিনি ভারতে অবস্থান করছেন, এইটা দেখায় শত্রু সম্পত্তি করা হয়েছে। কাজেই এইখান থেকে কিন্তু আমাদের এখন বারবার আমরা দেখছি যে এখন কি করা দরকার বের হয়ে আসা একটা হচ্ছে যে আইনটার কঠোরভাবে, সুপ্রিম কোর্টেরও কিন্তু আইন নির্দেশ আছে যে কারো বাংলাদেশে কেউ শত্রু হতে বা শত্রু দেশ বলেও কিছু নাই। সর্বোচ্চ আদালতেরও কিন্তু রায় আছে যে এই যা যা হয়েছে এই আইনের অধীনে সেটা অবৈধ। এখন করণীয় হচ্ছে যাদের এই ক্ষেত্রে বৈধ উত্তরাধিকার আছে সেটা চিহ্নিত করা সমাজে কোনোভাবেই কঠিন কিছু না। বৈধ উত্তরাধিকারের কাছে যেহেতু সরকারের কাছে সম্পত্তিটা আছে, একেবারেই নামমাত্র প্রতীকী মূল্যে, কারণ এটা যদি আবার বাজার দরে হস্তান্তর করতে চায়, সরকার সম্পত্তি লিজ দেয় কিংবা কারো কাছে বিক্রি করে, এখন বাজার দরে যদি উত্তরাধিকাররা তার পূর্বপুরুষের সম্পত্তি আবার কিনে নিতে চায় সেটা সম্ভব হবে না। কাজেই খুব নামমাত্র প্রতীকী মূল্যে উত্তরাধিকারের কাছে দেওয়া হোক। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে সামাজিকভাবে সমাজের সব অংশ, সেটার ক্ষেত্রে একটা বাধা আছে। আমি একটা উপজেলার কথা বলতে পারি, সেখানে আওয়ামী লীগের প্রধান, বিএনপির প্রধান নেতা, জামাত ইসলামের প্রধান নেতা প্রত্যেকেই কিন্তু এই শত্রু সম্পত্তি দখল করে বসবাস করতেছেন। তারা কিন্তু কেউ ওই সম্পত্তির বৈধ উত্তরাধিকার না। কাজেই সামাজিকভাবেও কিন্তু মানুষকে দাঁড়াতে হবে, তেমনটা আশা করি। দাদা, এই প্রসঙ্গে আপনার ছোট মন্তব্য একই সাথে প্রশ্ন করার, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকালই একটি স্টেটমেন্টে বলেছেন জন্মাষ্টমী উপলক্ষে একদিন আগে, যে এখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাসের উপযোগী পরিবেশ নেই। আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকারের অধীনে এমন অসহনীয় পর্যায়ে দেশ চলছে। আপনি যেহেতু বাস্তবিকভাবে একটি ধর্মের প্রতিনিধিত্ব করেন এবং বাংলাদেশের বর্তমান যে বাস্তবতা, সেই ক্ষেত্রে সকল ধর্মের মানুষ যে বসবাস করতে পারছে কিনা নিরাপদে? আমি তো বলবো যে প্রধানমন্ত্রী বা বর্তমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এই বক্তব্যটা এক ধরনের রাজনৈতিক স্টান্টবাজি যেটাকে বলা হয়। উনি জাস্ট সরকারকে বিব্রত করার জন্য বক্তব্যগুলো দিয়েছেন। উনি কিন্তু এটা মিন করেননি কোনো সময়। ওনার বিএনপি, ওনার যে স্বামী, ওনার আমলে এটা মিন করা হয়নি, অথবা উনি যখন ক্ষমতায় ছিলেন উনি তখনও মিন করা হয়নি। কাজেই আমি আগে বলেছি, আমাদের সমাজের যে এই শত্রু সম্পত্তির বেনিফিশিয়ারি হিসাবে এরা কিন্তু কোনো দলের নয়। প্র্যাকটিক্যালি তারা দলের ছত্রছায়ায় তারা রাষ্ট্রীয় ক্ষমতা বা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতে, তাদের অনুকূলে নিয়ন্ত্রণ করতে চায়। এটা হলো যে এটা সরকার বদলের সাথে সাথে কিন্তু তারাও দল বদল করে। এখন আমি তো বলবো, সত্যিকারভাবে অত্যন্ত স্পষ্ট ভাষায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার এই ব্যাপারে অত্যন্ত কঠোর, এবং বিভিন্ন কারণে, অত বিভিন্ন সীমাবদ্ধ আইনের মারপেসের কারণে হয় যে জিনিসগুলা ডিলে হচ্ছে। হয়তো উনি ভূমি মন্ত্রণালয়কে নির্দেশ দিচ্ছেন, ওই ভূমি মন্ত্রণালয়ের ওইখানে কিছু অফিসাররা আছে বা বিভিন্ন রকম বিভ্রান্ত ইন্টারপ্রিটেশন করে এমনভাবে ফাইলটা পাঠায়, যখন ক্যাবিনেটে যায় তখন এটা
যখন মাননীয় প্রধানমন্ত্রী দেখেন তখন দেখা যায় যে অত আগের মতন বা আগের থেকেও খুব খারাপ অবস্থা হয়। এই যে জায়গাটা, এটার জন্য আমি মনে করি যে খালেদা জিয়া যেটাকে বলছে এটা অর্থ এই নয় যে উনি সংখ্যালঘুদের ত্রাণ করতে, প্র্যাকটিক্যালি উনি এটা হচ্ছে যে একটা বিভক্তির বেড়াজাল সৃষ্টি করার জন্য ঘোলা জলে মাছ শিকার একটা অপপ্রয়াস মাত্র। মঙ্গল চাইছেন এইভাবে ঠিক হয়তো বলা যাবে না। যে কল্যাণের জন্য তুলনামূলক বিশ্লেষণ করে যেটা আপনি বলেন, ওনারা যখন ক্ষমতায় ছিল, ওনার স্বামী ক্ষমতায় ছিল, বঙ্গবন্ধু ছিলেন তার কন্যা ক্ষমতায়, তুলনামূলকভাবে আজকে সংখ্যালঘু সম্প্রদায় কতটা নিরাপদ যদি সরাসরি জানতে চাই? আমি তো বলবো যে সামাজিকভাবে হয়তো বিভিন্ন কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ধর্মীয় স্বাধীনতা বলুন, সরকারি ক্ষেত্রে আমি জানি 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকারি কর্মকর্তা থেকে আরম্ভ করে পিয়ন পর্যন্ত যদি দেখেন 1%ও চাকরি পায় নাই, প্রমোশন পায় নাই। আর সেই তুলনায় যদি কম্পেয়ার করেন 2009 থেকে 13 পর্যন্ত বা 14 থেকে এই পর্যন্ত এখানে সংখ্যালঘুরা তার যে অধিকার পেয়েছে প্রশাসনের ক্ষেত্রে, চাকরিতে, তারপর প্রমোশনের ক্ষেত্রে, বিভিন্ন গুরুত্বপূর্ণ আগে এসবিতে গানম্যানে মাইনরিটি লোকদেরকে নেওয়া হতো না। এই সরকারের আমলে গানম্যানও কিন্তু সংখ্যালঘুদের লোক আছে। কাজেই বিএনপি যে কথাটা বলছে এটা তার দলবাজি ছাড়া আর কিছু নয়। এটা ওনারা যে রাজনীতি, শুনেন সবচেয়ে বড় জিনিস হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাটাকে অসাম্প্রদায়িক রাজনীতি। শত্রু সম্পত্তি কোত্থেকে আসছে, তার অরিজিনটা কোথায়, যেটা আমাদের সিনিয়র সাংবাদিক অজয়বাবু বলেছেন যে এটার উৎপত্তি হচ্ছে পাকিস্তান ভারত যুদ্ধের প্রেক্ষাপটে। আমরা যেখানে দেশ স্বাধীন, যেখানে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, ভারতকে আমরা বন্ধুবান্ধব রাষ্ট্র মনে করি, সেই জায়গাতে কিভাবে এখনো এই ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ অথবা এই শত্রু সম্পত্তি আইন থাকাটা কোনো যুক্তিযুক্ত হতে পারে না। যেখানে আমাদের বর্ডার ডিসপিউটটা শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার মাধ্যমে আমরা সমাধান করেছি। আমার যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী ডিটারমাইন্ড এবং উনি বাংলাদেশের জনগণের জন্য সৌভাগ্য উনি ছিলেন বলে আমাদের সমুদ্রের যে সীমানা নির্ধারণ করতে পেরেছি, এবং ওনার কারণে আজকে আমরা মনে করি অর্পিত সম্পত্তি থেকে, এই কালো অধ্যায় থেকে এইখানকার সংখ্যালঘু সম্প্রদায় মুক্তি পাবেন। আমরা তেমনটি বলছি। শেষ মন্তব্য দাদা, অসাম্প্রদায়িক বাংলাদেশের পথে আর কি করণীয় ইমিডিয়েটলি যেই পরিস্থিতি আমরা আবার এই কমিউনিটির প্রশ্নেই বলবো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন, তারা কিন্তু বাংলাদেশে একটা সময় ছিল যখন, এখন সংখ্যায় কিন্তু পার্সেন্টেজে 10%-এর নিচে, 9%-এরও নিচে নেমে এসেছে, কিন্তু তারপরেও 1.5 থেকে 2 কোটি সংখ্যালঘু এখানে বসবাস করছে। তারা উদ্যমী, তারা সৃজনশীল, সাহসী, লেখাপড়ায় এগিয়ে, যে কোনো কাজে নিষ্ঠা, দক্ষতা, আমাদের সমাজে কিন্তু এই কথাটা স্বীকার করে। কাজেই আমরা কোনো দেশ উন্নত সমৃদ্ধ হয় না যদি সব ধর্ম বা পেশা শ্রেণী সবাই একত্র না হয়, একযোগে সবার শ্রম ঘাম দেশের কল্যাণে মঙ্গলে না দেয়। আমি অবশ্যই আশা করব নিশ্চয়ই সরকার বিবেচনা করবেন। আপনার দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যেটি শ্রদ্ধেয় দিলীপ বড়ুয়া বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছেন এবং বঙ্গবন্ধু যেই দেশ তৈরি করতে চেয়েছিলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার জন্য, আজকে অন্তত সকল ধর্মের মানুষ সেই বাংলাদেশের পথে হাঁটতে শুরু করেছে। সেই ক্ষেত্রে অজয়দা যেভাবে চিত্রটি তুলে ধরলেন, একটি কালো অধ্যাদেশ থেকে কালো আইন স্বার্থান্বেষী মহল ব্যবহার করে তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পদ দখলের যে চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে সামাজিক সচেতনতা গড়ে তোলা দরকার। কারণ এ দেশ সকল ধর্মের মানুষের, এ দেশে যুদ্ধ করেছিল সকল ধর্মের মানুষ, কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশকে গড়ে তুলতে হলে সকল ধর্মের মানুষকে ধর্ম নয়, যোগ্যতা এবং মেধা দিয়ে সুযোগ করে দিতে হবে সামনে এগিয়ে যাবার, দেশকে এগিয়ে নিয়ে যাবার। সেই শুভ দিনের প্রত্যাশা যে আমরা সকলে মিলে এই দেশকে গড়ে তুলব ধর্ম নয় যোগ্যতার বিচারে। ভালো থাকুন, খোদা হাফেজ।